আচ্ছা দেখো, আজকে আমরা করব ট্রানজিস্টর। ওকে, কি করব আজকে আমরা? ট্রানজিস্টর। আচ্ছা দেখো, ট্রানজিস্টর বুঝতে গেলে আগে আমাকে জানতে হবে সামান্য একটু ডায়োডের ব্যাপারে। আচ্ছা, আমরা পড়েছি ডায়োড। ডায়োড কি বলো তো? ডায়োড হচ্ছে এরকম একটা ডিভাইস যার একটা প্রান্তে বেশি পরিমাণ পি রয়েছে, একটা প্রান্তে বেশি পরিমাণ এন রয়েছে। তার মানে কি, একটাকে আমরা বলবো পি টাইপ, একটাকে আমরা বলবো পি টাইপ, একটাকে আমরা বলবো এন টাইপ, তাই না? একটু ছোট্ট করে জানি, তাহলে পি টাইপে কে বেশি থাকবে, হোল না ইলেকট্রন? হোল। তাহলে পি টাইপে বেশি পরিমাণ হোল থাকবে। এন টাইপে কে বেশি থাকবে, হোল না ইলেকট্রন? তাহলে এন টাইপে বেশি পরিমাণ ইলেকট্রন থাকবে। বোঝা গেল কথাটা? আচ্ছা, এবার আমি কি করছি একটুখানি দেখ। আমি কি করলাম, যে একটা পি কে নিলাম। কি করলাম, যে একটা পি কে নিলাম, দিয়ে তার আর একটা এন্ডে একটা এন কে নিলাম। পরিষ্কার? আর কি করলাম, যে আমি অন্য আর একটা ডায়োডের এন কে নিলাম এবং তার আর একটা এন্ডে আমি পি কে নিলাম। দিয়ে কি করলাম, যে এই দুটো এন্ডকে আমি জয়েন করে দিলাম। পরিষ্কার? তাহলে কি বললাম, যে আমি একটা ডায়োডের পি আর এন কে নিলাম, আর একটা ডায়োডেরও পি আর এন কে নিলাম, নিয়ে কি করলাম, দুটো এন্ডকে আমি জয়েন করে দিলাম। তাহলে যেই দুটো এন্ডকে জয়েন করে দেবো, তাহলে সব মিলিয়ে আমি আর একটা নতুন ধরনের মেটেরিয়াল পেলাম। এই যে নতুন ধরনের মেটেরিয়ালটা আমি পাবো, সেই মেটেরিয়ালটাকে কি বলবো, সেটাকে বলবো একটা পি এন পি ট্রানজিস্টর। কি বলবো সেটাকে? সেটাকে বলবো একটা পি এন পি ট্রানজিস্টর। তার মানে কি, তার একটা পি আছে, একটা এন আছে, একটা পি আছে। পি এন পি ট্রানজিস্টর। বোঝা গেল কথাটা? তাহলে একইভাবে আমি বলতে পারি যে যদি আমি এরকম একটা ট্রানজিস্টর নিই, যেটাকে আমি একটা ডায়োডকে ঘুরিয়ে দিলাম, ঘুরিয়ে দিয়ে কি করলাম, যে এখানে আগে এন রেখেছিলাম, সেটাতে এখানটায় আমি পি রাখলাম। পরিষ্কার? এবং আমি কি করলাম, ঠিক এরকমই আর একটা ডায়োড নিলাম, যার এই দিকটায় পি রাখলাম, এই দিকটায় এন রাখলাম, রাখতেই পারি। দিয়ে কি করলাম, এই দুটোকে ঠিক আগের মতো করেই চট করে আমি জুড়ে দিলাম। তাহলে এখানে আমি কি দেখতে পাবো, এখানে এই রকম একটা ডিভাইস তৈরি হবে, যার দু সাইডে দুটো এন থাকবে, মাঝখানে একটা পি থাকবে। পরিষ্কার? এটাকে আমি বলবো এন পি এন ট্রানজিস্টর। বোঝা যাচ্ছে কথাটা? তাহলে আমি এইটুকু বুঝতে পেরেছি যে পিএনপি ট্রানজিস্টর কাকে বলে আর এনপিএন ট্রানজিস্টর কাকে বলে। আচ্ছা, একটা জিনিস দেখতো, যে পিএনপি ট্রানজিস্টরে কে বেশি আছে, হোল বেশি আছে না ইলেকট্রন বেশি আছে? হোল বেশি আছে। এনপিএন ট্রানজিস্টরে কে বেশি আছে? ইলেকট্রন বেশি আছে। তার মানে একটুখানি দেখবো যে এখানে ইলেকট্রন বেশি আছে। পরিষ্কার? এখানে হোল বেশি আছে, পিএনপি, এখানে হোল বেশি আছে। পরিষ্কার? আর এখানে কে বেশি আছে? এখানে ইলেকট্রন বেশি আছে। বোঝা গেল কথাটা? দেখ, এই হোলটা তাহলে এর কন্ডাকশনে বেশি অংশগ্রহণ করবে, আর এর কন্ডাকশনে নিশ্চয়ই ইলেকট্রনটা বেশি অংশগ্রহণ করবে। সেমিকন্ডাক্টর ডিভাইস বলে যে যদি আমার কাছে কোনো একটা সেমিকন্ডাক্টর থাকে, তাহলে তার মধ্যে হোলের থেকে ইলেকট্রন বেশি তাড়াতাড়ি যেতে পারে। তার মানে কি বুঝলাম, তার মানে নিশ্চয়ই ইলেকট্রন, হোলকে আমরা গোল্লা দিয়ে লিখি, ইলেকট্রনকে আমরা ই দিয়ে লিখি। তার মানে আমরা কি বুঝলাম, যে নিশ্চয়ই ইলেকট্রন হোলের থেকে বেশি তাড়াতাড়ি যেতে পারে। তার মানে এটাকে সহজ ভাষায় বলবো, ইলেকট্রন হ্যাজ মোর মোবিলিটি। ইলেকট্রন হ্যাজ মোর মোবিলিটি দ্যান হোলস। পরিষ্কার? আচ্ছা, যার মোবিলিটি বেশি হবে, তাহলে
মনে কর যে তুই এমনি ভালো অ্যাথলিট, তুই ভালো অ্যাথলিট, আমি মোটা, তাহলে আমি কি বাজে অ্যাথলিট। এবার আমাকে দাঁড় করিয়ে দিল আর তোকে দাঁড় করিয়ে দিল, তো দুজনকে বললো দৌড়া, তুইও দৌড়াবি আমিও দৌড়াবো, কিন্তু আমি তো ভালো অ্যাথলিট নই, তাহলে আমি কি ভালো দৌড়াতে পারবো? পারবো না। তাহলে যদি আমাকে দৌড় করাতে হয় তাহলে বেশি ঠেলতে হবে। কিন্তু যে ভালো অ্যাথলিট, ইলেকট্রন ভালো অ্যাথলিট, তাহলে ইলেকট্রনকে দৌড় করাতে কি বেশি ঠেলতে হবে? না। তার মানে আমাকে একে নিয়ে কাজ করানো সুবিধাজনক, আমাকে হোলকে নিয়ে কাজ করানো একটু অসুবিধা। তাহলে মার্কেটে সেটাই তো চলবে যেটা নিয়ে কাজ খুব সুবিধাভাবে করা যায়। তার মানে মার্কেটে কোন ট্রানজিস্টরে বেশি চাহিদা হবে? এনপিএন ট্রানজিস্টর। তার মানে মোস্ট ওয়াইডলি অ্যাভেলেবল ট্রানজিস্টর, মোস্ট ওয়াইডলি অ্যাভেলেবল ট্রানজিস্টর হচ্ছে একটা এনপিএন ট্রানজিস্টর। বোঝা গেল কথাটা? তাহলে যে ট্রানজিস্টরটা মার্কেটে সবথেকে ইজিলি পাওয়া যাবে সেটা হচ্ছে একটা এনপিএন ট্রানজিস্টর। এইটুকু পরিষ্কার হয়েছে? কোনো ডাউট আছে? লিখে নাও। আচ্ছা দেখো, তাহলে এতক্ষণ আমরা কি জানলাম? যে একটা এনপিএন বা একটা পিএনপি হতে পারে। তাহলে আমাদের কাছে এটাই ধারণা হলো যে ও আচ্ছা, তার মানে নিশ্চয়ই আমরা যদি একটা পি আর এন আর পি করি, তাহলে যেহেতু পিএন ডায়োডে মোটামুটি সমান সমান থাকে, তার মানে নিশ্চয়ই মাঝখানটা খুব মোটা হওয়া উচিত। তাই তো হলো যে দুটো ডায়োডকে আমি যদি জুড়ে দিই, তাহলে একটা পি, এখানে তো হিসেব মতো দুটো এন জুড়ছে, তাই না? জুড়ে তো একটা এন হচ্ছে, দিয়ে এখানে পি হচ্ছে, তাহলে এরকম একটা হওয়া উচিত। বা যদি আমি এনপিএন ডায়োডটার কথা ভাবি, তাহলে নিশ্চয়ই ওটাকে একটা এন, মাঝখানে পিটা হয়তো অনেকটা বড়, তারপরে একটা এন, নিশ্চয়ই এমনটা হওয়া উচিত, কারণ আমি নিশ্চয়ই দুটো ডায়োডকে জুড়ে করেছি, তো তাহলে তো এমনটাই হবে। কিন্তু বাস্তবে না, এমনটা হয় না। বাস্তবে ট্রানজিস্টরকে যদি আমরা ঠিক ট্রানজিস্টর যে কাজে লাগে সেই কাজে ব্যবহার করতে চাই, তাহলে আমাকে ঠিক এটাকে একটা বার্গারের মতো করতে হয়। বার্গার খেয়েছিস নিশ্চয়ই, তাহলে বার্গারে কি থাকে? একটা রুটি থাকে উপরে, তারপরে কি থাকে? একটা রুটি থাকে নিচে, তাই থাকে না? আর মাঝখানে কি থাকে? পাতাপুতি থাকে, তাই না? মাংস থাকলো হয়তো। পরিষ্কার? ঠিক যেরকম আমরা বার্গারকে দেখছি, এই বার্গারের কথা মাথায় রেখে বানানো হয়েছে ট্রানজিস্টর। এটা সত্যি কথা না, এটা ঢপ মারলাম, হ্যাঁ, মানে তা নয়, ওইটা বার্গারকে মাথায় রেখে ট্রানজিস্টর বানানো হয়নি। তবে এইটাকে মাথায় রাখতে হবে, এটা হচ্ছে আমার ব্রেড থাকে, এখানে আমার ব্রেড থাকে, এইখানে আমার আদার্স থাকে, তাই না? এরকমই থাকে। ট্রানজিস্টরও ঠিক এরকম টাইপেরই দেখতে। কীরকম? যে আমরা যে মনে কর পি টাইপ ভাবছি, তাহলে পিএনপি ট্রানজিস্টরের কথা ভাবছি, তাহলে পিএনপির জন্য একটা পি টাইপ থাকবে, পরিষ্কার? তারপরে খুব ছোট্ট, ঠিক যেরকম বার্গারের মধ্যে আমাদেরকে দেয়, বড় বড় অ্যাডভার্টাইজে দেখায়, দোকানে গিয়ে দেখবে একটা পাতা দিয়েছে, একটা মাংস দিয়েছে, তাই হয়? তাহলে ছোট্ট একটা এন টাইপ থাকবে, আর এই ছোট্ট এন টাইপের পর আবার অনেকটা পি টাইপ থাকবে। বোঝা গেল কথাটা? ইজ দ্যাট ক্লিয়ার? তাহলে কি বুঝলাম? যে একটা পি টাইপ থাকবে, একটা ছোট্ট এন টাইপ থাকবে, তার উপরে একটা পি টাইপ থাকবে। তাহলে যদি এনপিএন হয়, ঠিক এর উল্টোটা হবে। তাহলে এনপিএন এর ক্ষেত্রে কি হবে? এনপিএন এর ক্ষেত্রে একটা বড় এন টাইপ থাকবে, একটা ছোট্ট এন টাইপ থাকবে, তার মাঝখানে একটা ভীষণ ছোট্ট পি টাইপ থাকবে। ইজ দ্যাট ক্লিয়ার? বোঝা গেল? পরিষ্কার? তাহলে কি হবে? এটাকে আমি বলবো তাহলে একটা এন পি এন ট্রানজিস্টর। ইজ দ্যাট ক্লিয়ার? আচ্ছা, তাহলে এই ট্রানজিস্টরের ক্ষেত্রে আমরা অলরেডি দুটো জিনিস বুঝেছি, যে সংখ্যালঘু আর সংখ্যাগুরু। সংখ্যালঘু মানে কি? মাইনরিটি। সংখ্যাগুরু মানে কি? মেজরিটি। আচ্ছা, আমরা অলরেডি দেখেছি যে পি টাইপে মেজরিটি বা সংখ্যাগুরু হচ্ছে হোলস, এন টাইপে মেজরিটি বা সংখ্যাগুরু হচ্ছে ইলেকট্রনস। ঠিক যদি এইটার সংখ্যাগুরু এটা হয়, তাহলে সংখ্যালঘু কি হবে? ইলেকট্রনস। তাহলে এটাই যদি সংখ্যাগুরু হোলস হয়, তাহলে সংখ্যালঘু ইলেকট্রন। এটা যদি সংখ্যাগুরু ইলেকট্রন হয়, তাহলে সংখ্যালঘু কি? হোলস। আচ্ছা, তার মানে
এইটাতে মেজরিটি কেরিয়ার যেহেতু হোলস, তাহলে এটাকে গোল করে দিলাম, তাহলে এখানে বেশি গোল দিলাম। মাইনরিটি কেরিয়ার যেহেতু ইলেকট্রন, একটা মাইনাস দিলাম। এখানে যেহেতু মেজরিটি কেরিয়ার ইলেকট্রন, তাই অনেকগুলো মাইনাস দিলাম, একটা হোল দিলাম। এটা বোঝানো যে কিছুই না, কোনটা মেজরিটি কোনটা মাইনরিটি। আচ্ছা, তার মানে একটা জিনিস আমার কাছে পরিষ্কার যে এটাকে যদি ডোপিং করা হয়, ডোপিং আমরা জানি তো, ডোপিং মানে কি, বাইরে থেকে আলাদা করে ইম্পিউরিটি দিয়ে ওর প্রপার্টিটাকে চেঞ্জ করা, পিওর সেমিকন্ডাক্টরের মধ্যে যাতে না রাখতে হয়। তাহলে একে যদি ডোপিং করা হয়, তার মানে নিশ্চয়ই এটাকে নেগেটিভ যাতে হতে পারে এমন ডোপিং করব। তার মানে কি দেবো, পেন্টাভ্যালেন্ট। আর এটাকে পজিটিভ হতে পারে এমন একটা ডোপিং করলো, তাহলে কি বলবো, ট্রাইভ্যালেন্ট। পরিষ্কার? আচ্ছা, এখানে একটা জিনিস আমাকে একটু বুঝতে হবে, ভালো করে দেখো। তাহলে এই যে পি আর এই যে পি, এদের দুজনের ডোপিং কি সমান হবে? তার মানে এর মধ্যে আমি পার ইউনিট ভলিউম যতগুলো হোল বানাবো, আমি কি এর মধ্যেও পার ইউনিট ভলিউম ঠিক ততগুলোই হোল বানাবো? ভালো করে বুঝি ব্যাপারটা। সাপোজ এখানে পার ইউনিট ভলিউম ফর এক্সাম্পল 100টা করে হোল আছে, তাহলে এখানেও কি পার ইউনিট ভলিউম 100টা করেই হোল বানাবো? বোঝা যাচ্ছে কথাটা? হ্যাঁ, নাও হতে পারে। একটা জিনিস মাথায় রাখতে হবে যে হোল কনসেন্ট্রেশন সব থেকে বেশি হয় এমিটারে। কোথায় হয়? এমিটারে। কোথায় হয়? এমিটারে। এমিটারকে বলবো আমরা নিঃসারক। কি বলবো? নয়হস্যি বিসর্গ নিঃসারক। পরিষ্কার? হোল কনসেন্ট্রেশন এমিটারের থেকে কম হবে কালেক্টরে। কিসে কম হবে? কালেক্টর। COLLECTOR। কালেক্টরকে আমরা কি বলবো? সংগ্রাহক। এটাকে কি বলবো? সংগ্রাহক। পরিষ্কার? তার মানে আমার যদি একটা নিঃসারক আর একটা সংগ্রাহক থাকে, তাহলে নিঃসারকে বেশি কনসেন্ট্রেশন হতে হবে। এবার একটু লজিক দিয়ে ব্যাপারটাকে বুঝি। মনে কর আমার কাছে যদি বেশি পরিমাণের খাবার থাকে, তাহলে আমি খাবারটাকে দিচ্ছি। সাপোজ আমি খাবারটা সাপ্লাই করছি একটা রুমে। যখন আমি খাবারটা রুমে সাপ্লাই করছি, আমার কিছু খাবার গর্ত দিয়ে পড়ে যাচ্ছে, আমার ছুঁড়ে ছুঁড়ে দিতে হচ্ছে। এবার যে ওপাশে কালেক্ট করবে, তাহলে সে ওটাকে নিয়ে ধরো আরও পেছনে কাউকে দিয়ে দেবে। তার মানে আমি যেটা তাকে দেবো, সে তো সেটা তার পেছনে দিয়ে দেবে। ভালো করে বুঝবি, আমি এখান থেকে দিচ্ছি, আমার কিছু বাচ্চা পেছনে আছে, তারা আরও পেছনে ওটাকে পাঠিয়ে দেবে। ইতিমধ্যে মাঝখানে একটা গর্ত আছে, তাহলে আমি কিছু দিতে গিয়ে গর্তে পড়ে যাচ্ছে কিছু, বাকি যেটা ওরা পাচ্ছে সেটা ওরা দেবে। তাহলে আমাকে যদি প্রাইমারিলি পাঠাতে হয়, তার মানে নিশ্চয়ই আমার কাছে বেশি সংখ্যক খাবার থাকা উচিত। যদি আমার সিঙ্গারা ছুরি, তাহলে আমার কাছে কি বেশি সংখ্যক সিঙ্গারা থাকা, কি বাজে এক্সাম্পল দিচ্ছি, যাই হোক, মানে বুঝতে পারছিস তো? যদি আমি সিঙ্গারা ছুরি বা বল ছুরি যাই ছুরি, তাহলে আমার কাছে নিশ্চয়ই ওটা বেশি সংখ্যক আছে, কারণ আমার থেকে পাওয়া জিনিসটা আমি পেছনের বাচ্চাগুলোকে দেবো, তবে সেই বাচ্চাগুলো ওটাকে ছুড়বে। এই হচ্ছে লজিকটা। তাহলে এই লজিকটা মাথায় রাখলে নিশ্চয়ই যে এমিট করে বা যে নিঃসারক, মানে যে প্রথমে ছোড়ে, যে ছুড়ে দেয়, যে প্রথমে দেয়, তাহলে তার কাছে কনসেন্ট্রেশন বেশি থাকা উচিত। তার মানে আমি যদি মনে করি যে এইখানে আমার কনসেন্ট্রেশন বেশি, তার মানে অল্প জায়গার মধ্যে বেশি হোল আছে, তাহলে এইটা আমার কি হবে? নিঃসারক হবে। বোঝা গেল কথাটা? তাহলে এইটাকে আমি বলবো কি? এমিটার। পরিষ্কার? আমি যদি মনে করি যে এখানে অল্প জায়গার মধ্যে বেশি নেগেটিভ রয়েছে, তাহলে এটা আমার কি হবে? নিঃসারক হবে। তাহলে এটা কি হবে? এটাও হবে আমার এমিটার। আগে দেখ, এইটুকু কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? নিঃসারক, হ্যাঁ হ্যাঁ, ওপরেরটাও হতে পারে, বলছি আমি। এইটুকু বোঝা গেছে? তাহলে এমিটারের থেকে কম যার মধ্যে ইম্পিউরিটি থাকবে, বা এমিটারের থেকে কম ডোপিং যাকে করা হবে, তাকে কি বলবো? কালেক্টর বা সংগ্রাহক। তাহলে এটাকে আমি কি বলবো? কালেক্টর। যথারীতি এটাও আমার কি? কালেক্টর। এবার এমিটার আর কালেক্টরের মাঝখানে একটা করে জায়গা বেঁচে গেছে, এবং যারা বিপরীত, তাই না? যে দুটো যদি পি হয় তাহলে এটা এন, দুটো যদি এন হয় তাহলে এটা কি পি। তাহলে একটা কি আমার বিপরীত কিছু বেঁচে গেছে। এই যে বিপরীত জিনিসটা বেঁচে যাবে, দুটোর ক্ষেত্রেই এটাকে বলবো ভূমি বা বেস। কি বলবো এটাকে? ভূমি বা বেস। তাহলে এটাকে কি বলবো? বেস বা ভূমি। ইজ দ্যাট ক্লিয়ার? আচ্ছা, যেভাবে ডোপিং করা হয় তাতে প্রত্যেকটা সময়ই ইলেকট্রনের ইমিটারের ডোপিং
গ্রেটার দ্যান কালেক্টরের ডোপিং গ্রেটার দ্যান বেসের ডোপিং হবে। তাহলে ডোপিং সব থেকে বেশি হবে কোথায়? এমিটারে, তারপরে ডোপিং হবে কালেক্টরে, তারপরে ডোপিং হবে বেসে। এটুকু পরিষ্কার? আচ্ছা, এবার আমরা ভাববো হচ্ছে সাইজ নিয়ে। কি নিয়ে ভাববো? সাইজ। দেখো দেখো কালেক্টরকে বেশি পরিমাণ কারেন্ট রিসিভ করতে হয়। কালেক্টরকে কি করতে হয়? বেশি কারেন্ট রিসিভ করতে হয়। এই জন্য যেহেতু একে বেশি পরিমাণ কালেক্ট রিসিভ করতে হয়, তাই এই বেস কালেক্টর এরিয়াটা বড় হতে হবে। তাহলে যথারীতি এটা যদি কালেক্টর হয়, তাহলে এখানেও বেস কালেক্টর এরিয়াটা বড় হতে হবে। তাহলে এমিটার বেস এরিয়াটা ছোট হতে হবে, তাহলে এখানেও এমিটার বেস এরিয়া ছোট হতে। মাথায় রাখতে হবে, যদি আমি সাইজ হিসেবে ভাবি, কি হিসেবে ভাবি? সাইজ হিসেবে ভাবি। যদি আমি সাইজকে কল্পনা করে ভাবি, তাহলে দেখো সাইজকে কল্পনা করে ভাবলে কালেক্টরের সাইজ সব থেকে বড় হবে, এমিটারের সাইজ তার থেকে ছোট হবে, বেস হবে একদম দেখে বুঝতেই পারছো বেস পাতলা, এটা নিয়ে আমাদের কোনো ডাউট নেই। কিন্তু কালেক্টরের সাইজ হবে সব থেকে বেশি, এমিটারের সাইজ হবে তার থেকে কম, বেস হবে তার থেকে কম। এইটুকু বোঝা গেছে? আচ্ছা, তার মানে আমি এখান থেকে কি বুঝতে পারলাম? যে দু রকমের ট্রানজিস্টর আমি পেলাম। তাহলে দু রকম ট্রানজিস্টরে যদি এনপিএন ট্রানজিস্টর হয়, যদি একটা এন একটা পি একটা এন হয়, তাহলে যেখান থেকে ইলেকট্রন বেরোবে সেটাকে আমি বলবো এমিটার, যেখান থেকে ইলেকট্রন আলটিমেট ডিভাইসের বাইরে বেরোবে সেটাকে বলবো কালেক্টর, মাঝখানটাকে বলবো বেস। পরিষ্কার? আর যদি আমি একটা পিএনপি ট্রানজিস্টর দেখি, যদি একটা পিএনপি ট্রানজিস্টর দেখি, তাহলে এটা পি, এটা এন, এটা পি হবে। তার মানে এখান থেকে তো ইলেকট্রন বেরোবে না, তাহলে কি বেরোবে? হোল বেরোবে। তাহলে যেখান থেকে হোল বেরোবে সেটা হবে ইলেকট্রন, যেখান থেকে আলটিমেট ডিভাইস থেকে হোল বেরিয়ে যাবে সেটা হবে কালেক্টর, মাঝখানেরটা হবে বেস। ইজ দ্যাট ক্লিয়ার? বোঝা গেছে কথাটা? কোন ডাউট? হ্যাঁ, এখানে হ্যাঁ, এটার ক্ষেত্রে যেহেতু ইলেকট্রন এদিকে যাবে, তাহলে অ্যারো ডাইরেকশন কি হবে? অবভিয়াসলি অপোজিট হবে। কালেক্টর হচ্ছে ফাইনালি ডিভাইস থেকে যখন ইলেকট্রনগুলো বেরিয়ে যাবে, তাহলে ফাইনালি যে এন্ড থেকে বেরিয়ে যাচ্ছে সেটাকে আমরা বলবো কালেক্টর। পরিষ্কার বোঝা গেল কথাটা? হ্যাঁ, তার মানে অ্যারোটা দিয়ে আমরা কার ডাইরেকশন বুঝছি? কারেন্টের। কারণ এখান থেকে যদি ইলেকট্রন এই দিকে বেরোয় তাহলে কারেন্ট তার উল্টো দিকে যাবে, এখান থেকে যদি ইলেকট্রন পি এর দিকে যায় তাহলে কারেন্ট তার উল্টো দিকে যাবে। বোঝা গেল? আবার দেখ, এখানে কিন্তু এমিটার থেকে পি দিয়ে কারেন্ট এন এর দিকে ঢুকছে, তার মানে এখানে কারেন্ট যেদিকে ঢুকছে দেখ অ্যারোটাও আমি ঠিক সেদিকে দিয়েছি। বোঝা গেল কথাটা? পরিষ্কার? ধর হোল, একটা হোল এখান থেকে এইদিকে যাচ্ছে। হোল যাওয়া মানে কি? পজিটিভ চার্জ যাওয়া ভাববো। তাহলে পজিটিভ চার্জ যেদিকে যায় সেটাকেই তো আমি কারেন্টের ডাইরেকশন বলি। তাহলে পজিটিভ চার্জ যদি এদিকে যায় তাহলে অ্যারো কোন দিকে দেবো? এদিকেই দেবো। কালেক্টর থেকে যদি পজিটিভ চার্জটা বাইরে বেরিয়ে আসে, তাহলে কালেক্টর থেকে পজিটিভ চার্জ বাইরে বেরিয়ে আসলে অ্যারোটা কোন দিকে দেবো? এদিকেই দেবো। তার মানে কি বুঝবো? যে এখান থেকে হোল এদিকে বেরিয়ে আসছে। অ্যাকচুয়ালি হোল তো বেরোয় না, যেটা হয় যে এখান থেকে ইলেকট্রন এই দিকে ঢুকে আসছে। বোঝা গেল কথাটা? কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? লিখে ফেলো। আচ্ছা দেখ, তাহলে এতক্ষণ আমরা বুঝেছি যে একটা এনপিএন বা একটা পিএনপি ট্রানজিস্টর ঠিক কেমন হয়, একটা এমিটার, কালেক্টর, বেস বা নিঃসারক, সংগ্রাহক, ভূমি কাকে বলে সেটা আমরা এতক্ষণে বুঝে গেছি। আচ্ছা, এবার আমরা দেখব যে যদি আমরা এরকম একটা সার্কিট অ্যারেঞ্জমেন্ট করি তাহলে সেটা কেমন দেখতে লাগবে। একটু ভালো করে দেখবি। মনে কর এটা হচ্ছে আমার একটা এনপিএন ট্রানজিস্টর। পরিষ্কার? আচ্ছা, কি হয়েছে যে এখানে তার মানে নিশ্চয়ই এন টাইপ, এখানে পি টাইপ, এখানে এন টাইপ। আচ্ছা, এখানে এন টাইপ মানে এখানে মেজরিটি ক্যারিয়ার কি? ইলেকট্রন। তাহলে মাইনাস 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 মাইনাস, এখানে মেজরিটি ক্যারিয়ার ইলেকট্রন, আর এখানে মেজরিটি ক্যারিয়ারকে হোল, তার মানে প্লাস 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 প্লাস। পরিষ্কার হলো? আচ্ছা,
তার মানে যেমন এদিকে মেজরিটি কেরিয়ার আছে, এখানে মাইনরিটি কেরিয়ার আছে, এখানেও মাইনরিটি কেরিয়ার আছে। তার মানে এখানে মাইনরিটি কেরিয়ারকে নিশ্চয়ই হোল, তাহলে এখানে হোলগুলো হচ্ছে মাইনরিটি কেরিয়ার। পরিষ্কার? এখানে মাইনরিটি কেরিয়ারও কি নিশ্চয়ই হোল, তাহলে পি টাইপের মাইনরিটি কেরিয়ার কি নিশ্চয়ই ইলেকট্রন। পরিষ্কার? আচ্ছা, তাহলে এখানে মাইনাস বেশি, তাই না? এখানে মাইনাস বেশি মানে নিশ্চয়ই এইখান থেকে ইলেকট্রনগুলো এইদিকে যেতে চাইবে, মাইনাস বেশি তো, তাহলে ইলেকট্রনগুলো এখান থেকে এই দিকে যেতে চাইবে। তাহলে অবভিয়াসলি যখন এখান থেকে একটা ইলেকট্রন এখানে যাবে, তার মানে এখানে একটা ইলেকট্রন কমবে। আমরা আগেও দেখেছি এখানে একটা ইলেকট্রন কমা মানে এই জায়গাটা কি হয়ে গেল, নিউট্রাল হয়ে গেল। তার মানে নিউট্রাল হয়ে যাওয়া মানে এখানে একটা মাইনাস নাই। পরিষ্কার হলো কথাটা? এই ইলেকট্রনটা যদি এই প্লাসের গায়ে গিয়ে পড়ে, তাহলে প্লাসটাকে নিউট্রাল করে দিল, তাহলে প্লাস নাই। তাহলে যেহেতু এখানে মাইনাসও নাই, এখানে প্লাসও নাই, আমি কাটা চিহ্ন দিলাম। পরিষ্কার? একইভাবে এখান থেকে আর একটা ইলেকট্রন গেলে এখানেও কাটা চিহ্ন, আর একটা ইলেকট্রন গেলে এখানেও কাটা চিহ্ন, আর একটা ইলেকট্রন গেলে এখানেও কাটা চিহ্ন। তার মানে কি হলো, যে এই কনজিকিউটিভ কাটা চিহ্নগুলো দিয়ে রাখলাম। পরিষ্কার? আচ্ছা, এইটাকে যেটা গোলগুলো করেছি এটাকে দেখে মনে হচ্ছে হোল, তাই এটাকে মাইনাস দিয়ে দিলাম, মাইনরিটি কেরিয়ার বোঝাচ্ছে। তার মানে এই যে জায়গাটা আমার তৈরি হয়েছে সেখানে কোনো মেজরিটি কেরিয়ার এক্সিস্ট করছে না। এইটুকু কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? তাহলে ওখানে কে এক্সিস্ট করছে? শুধু মাইনরিটি কেরিয়ার, মেজরিটি কেরিয়ার কিন্তু নেই। তার মানে আমার কাছে সংখ্যাগুরু কেরিয়ার যেহেতু নেই, তাহলে এই জায়গাটাকে আমি আলাদা করে একটা শেড করে দিচ্ছি। পরিষ্কার? তাহলে এই যে জায়গাটা পেলাম, তাহলে এই জায়গাটাকে কি বলবো? ডিপ্লিশন রিজিয়ন। তার কারণ হচ্ছে এখানে কোনো মেজরিটি কেরিয়ার বা সংখ্যাগুরু কোনো কেরিয়ার এক্সিস্ট করছে না। তাহলে ইংলিশে এইটাকে বলবো ডিপ্লিশন রিজিয়ন। বাংলায় কি বলবো? ডিপ্লিশন রিজিয়ন। বাংলায় কি বলবো? হ্যাঁ, নিঃশেষিত অঞ্চল। বানানটা বলতো? নয় হস্যি বিসর্গ, তারপরে তালব সহায়কার। হ্যাঁ, নিঃশে তারপর সহায় একার। আচ্ছা, নিঃশেষিত অঞ্চল বুঝতে পারলেই হলো। ঠিক আছে, মোদ্দা কথা হচ্ছে ওই জায়গাটায় কোনো মেজরিটি কেরিয়ার নেই, তার মানে মেজরিটি কেরিয়ার কি হয়েছে? নিঃশেষ হয়ে গেছে, তাই এটা নিঃশেষিত অঞ্চল। একইভাবে এটাও তো একটা পিআরএন এর জাংশন, তাহলে এখানেও নিশ্চয়ই একটা ডিপ্লিশন রিজিয়ন তৈরি হওয়া উচিত। তাহলে কল্পনা করছি যে এখানেও ঠিক আমার এরকমভাবে একটা ডিপ্লিশন রিজিয়ন তৈরি হয়েছে। আচ্ছা, এর যে ডিপ্লিশন রিজিয়ন আর এর যে ডিপ্লিশন রিজিয়ন, দুজনের সাইজ সমান হওয়া উচিত না? কারণ একই তো, তাহলে দুজনের সাইজ কি হওয়া উচিত? সমান হওয়া উচিত। তাহলে যদি এটা ডিপ্লিশন রিজিয়ন হয়, এর ডিপ্লিশন রিজিয়নও সমান হওয়া উচিত। তাহলে এইটা সমান সমান এটা। পরিষ্কার? আচ্ছা, এইটুকু বুঝতে পারলাম। তার মানে এটা বুঝতে পারলাম যে যদি আমার একটা পিএন জাংশন ডায়োড থাকে তাহলে আমার দুটো জাংশন সেখানে তৈরি হয়। আচ্ছা, প্রথমটাকে যদি আমি এমিটার বলি, তাহলে অবভিয়াসলি এই মাঝখানের চত্বরটা বেস, এ পাশের চত্বরটা কালেক্টর। তার মানে এখান থেকে এটা বুঝতে পারছি যে আমার যদি একটা এমিটার বেস কালেক্টর থাকে তাহলে দুটো জাংশন পাবো। একটা জাংশন পাবো আমি এমিটার আর বেসের মধ্যে, আর একটা জাংশন পাবো আমি কালেক্টর আর বেসের মধ্যে। পরিষ্কার? তাহলে দুটো জাংশন নিয়ে আলোচনা করব। একটাকে আমি বলবো এমিটার বেস জাংশন। কি জাংশন বলবো এটাকে? এটাকে বলবো এমিটার বেস জাংশন। EMITTR, এমিটার বেস জাংশন। পরিষ্কার হলো কথাটা? আর দেখ, এই বি আর সি এর মধ্যে একটা জাংশন তৈরি হবে ঠিক এই জায়গা বরাবর। যেহেতু এটা কালেক্টর আর বেসের মধ্যে তৈরি হচ্ছে, তাহলে কি জাংশন বলবো এটাকে? কালেক্টর বেস জাংশন। তাহলে এটাকে কি বলবো? এটাকে বলবো কালেক্টর বেস জাংশন। আগে দেখ এইটুকু পরিষ্কার হলো কিনা। তাহলে আমরা এমিটার বেস জাংশন বুঝলাম, একটা কালেক্টর বেস। আচ্ছা, যদি এটা এনপিএন না হলে পিএনপি হতো, তাহলেও তো একই জাংশন তৈরি হতো। এনপিএন না হলে পিএনপি হয়ে
এখানে যদি এখান থেকে ইলেকট্রনগুলো পি এর দিকে ফ্লো করে থাকে তাহলে ওর ক্ষেত্রে উল্টো হতো, তাহলে পি থেকে হোলগুলো এদিকে ফ্লো করতো, তার মানে এন থেকে ইলেকট্রনগুলো ওদিকে ফ্লো করতো, তার মানে এখানে একটা এমিটার বেস জাংশন পেতাম, আবার এখানে একইভাবে এ পাশে পি এ পাশে এন থাকলে এখান থেকে আবার ইলেকট্রন ফ্লো করতো, তার মানে এখানে একটা কালেক্টর বেস জাংশন পেতাম। তাহলে এনপিএন এর ক্ষেত্রেও যা পেতাম পিএনপি এর ক্ষেত্রেও তাই পেতাম, তাহলে দুটো জাংশন আমি পেতাম। বোঝা গেল? তার মানে এখানে কি দেখতে পাচ্ছি যে দুটো পোল আছে, একটা পজিটিভ পোল একটা নেগেটিভ পোল আবার একটা পজিটিভ পোল। তার মানে কি আমার দুটো পোল এক্সিস্ট করছে, দুটো পোল থাকলে কি বলি বাইপোলার, কি বলি বাইপোলার। তাহলে টু পোলস মানে কি বলি বাইপোলার। পরিষ্কার? জাংশন রয়েছে তাহলে কি বলবো জাংশন থাকার জন্য বলবো জাংশন, জিনিসটা কি তৈরি হলো ট্রানজিস্টর, তাহলে এটাকে বলবো বাইপোলার জাংশন ট্রানজিস্টর অর ইন শর্ট বিজেটি। আগের দিন বলছিলাম মনে আছে যে দু ধরনের ট্রানজিস্টর হয়, একটা হচ্ছে বিজেটি একটা হচ্ছে এফইটি। বিজেটিকে কি বলবো বাইপোলার জাংশন ট্রানজিস্টর, এফইটিকে কি বলবো ফিল্ড এফেক্ট ট্রানজিস্টর। তাহলে এটা কি জাংশন রয়েছে এর মধ্যে, তাহলে এটাকে বলবো দুটো পোল জাংশন ট্রানজিস্টর বা বাইপোলার জাংশন ট্রানজিস্টর বিজেটি। ইজ দ্যাট ক্লিয়ার? কোনো ডাউট আছে? আচ্ছা, এইটুকু বুঝতে পেরেছিস? লিখে নে। আচ্ছা, এখন আমরা করব এই জাংশন ট্রানজিস্টর যেটা করলাম এর সার্কিট সিম্বল করব। কি করব আমরা? সার্কিট সিম্বল। ওকে, সার্কিট সিম্বল। আচ্ছা, সার্কিট সিম্বল মানে বর্তনী চিহ্ন। বর্তনী চিহ্ন। ওকে, আমার বানানে যাস না, আমার বাংলা খুব ভালো তো, বানানে যাস না। হ্যাঁ, আমি চেষ্টা করছি ঠিক করার। আচ্ছা, সার্কিট সিম্বল। আচ্ছা, কারেন্ট কোন দিকে ফ্লো করে? প্লাস থেকে মাইনাস না মাইনাস থেকে প্লাস? প্লাস থেকে মাইনাস। তার মানে কারেন্ট ফ্লো করে পি থেকে এনে, প্লাস থেকে মাইনাস পি থেকে এনে। আমার দু ধরনের ট্রানজিস্টর আমরা দেখলাম, তাহলে আমরা কি দেখলাম? একটা ট্রানজিস্টর এরকম যেখানে আমার এন পি এন রয়েছে, আমরা আর একটা ট্রানজিস্টর দেখলাম যেখানটাতে কি রয়েছে পি এন পি রয়েছে, তাই না? এই তো দুটো দেখলাম। দেখ কি করে ছবিটাকে রিপ্রেজেন্ট করতে হয়। দুটো ট্রানজিস্টরের ক্ষেত্রেই প্রথম যে জিনিসটা দরকার সেটা হচ্ছে আমরা একটা গোল দিয়ে দেবো। কি দিয়ে দেবো? গোল দিয়ে দেবো। তাহলে এটার ক্ষেত্রে আমরা কি দিয়ে দেবো? একটা গোল দিয়ে দেবো। পরিষ্কার? আচ্ছা, এটা বেশি বড় হয়ে গিয়েছে। কি দিয়ে দেবো? এটা একটা গোল দিয়ে দেবো। আচ্ছা, দেখ যদি এনপিএন ট্রানজিস্টর হয় তার মানে অবভিয়াসলি একটা এমিটার হবে, একটা বেস হবে, একটা কালেক্টর হবে। যদি পিএনপি ট্রানজিস্টর হয় তাহলে একটা এমিটার হবে, একটা বেস হবে, একটা কালেক্টর হবে। কি করে ছবি আঁকতে হয় দেখ, তুই এরমভাবে আঁকতে পারিস, এরমভাবে আঁকতে পারিস, যেরকম ইচ্ছা। সাপোজ আমি এইরকম আঁকছি, তাহলে যেটা আঁকবো তার দুটোকেই এইরকম দেব। পরিষ্কার? এই যে দাগটা দিলাম এই দাগটা রিপ্রেজেন্ট করবে কাকে? বেসকে। কাকে রিপ্রেজেন্ট করবে? বেসকে। তাহলে আমি কি করব? এই বেসের দাগটা ঠিক মাঝখান থেকে এইরকম দিয়ে দিলাম। পরিষ্কার? দিয়ে এটার নিচে বি লিখে দিলাম, তার মানে বোঝালাম যে এটা কি বেস। আচ্ছা, এখান থেকে এরকম দুটো দাগ বেরোবে অ্যাঙ্গেল করে, তাহলে এটা থেকেও কি বেরোলো? এরকম দুটো দাগ অ্যাঙ্গেল করে। পরিষ্কার? দুটো দাগ অ্যাঙ্গেল করে। আচ্ছা, ভালো করে বুঝবি, এই দুটো দাগের মধ্যে যে কোনো একটা দাগে আমি অ্যারো দেব। দুটো দাগের মধ্যে যে কোনো একটা দাগে আমি অ্যারো দেব। যে দাগটায় অ্যারো দেব অবভিয়াসলি সেটাকে কি হতে হবে? এমিটার হতে হবে। পরিষ্কার? প্রথম জিনিস, এর বেসটা পি না এন? পি। তাহলে এর বেসটা কি? পি। তাহলে এমিটারকে কি হতে হবে? এন। এন। এর বেসটা কি? এন। তাহলে এমিটারকে কি হতে হবে? পি। তাহলে কালেক্টরকেও কি হতে হবে? পি। তার মানে যে টার্মিনালটা ফাঁকা পড়ে থাকছে অবভিয়াসলি সেটা কালেক্টর ছাড়া আর কিছু হতে পারে না। আগে দেখো এটুকু পরিষ্কার হলো কিনা। একটু আগেই বললাম যে আমার কারেন্ট সবসময় প্লাস থেকে মাইনাসে ফ্লো করে, তাই না? তার মানে কারেন্ট সবসময় নিশ্চয়ই পি থেকে এনে ফ্লো করবে। তাহলে আমি যদি এখানে অ্যারো দিই কোন দিকে দেব? ভেরি গুড, পি থেকে এন।
যদি এখানে অ্যারো দিই কোন দিকে দেব, তার মানে পি থেকে এন। বোঝা গেল কথাটা? তার মানে যদি আমি এরকম একটা গোল এঁকে বেস থেকে বাইরের দিকে অ্যারো হয় তাহলে সেটা কি ট্রানজিস্টর? এনপিএন। যদি একটা গোল এঁকে অ্যারোটা ভেতর দিকে হয় তাহলে কি ট্রানজিস্টর? পিএনপি। কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? কোনো ডাউট আছে? কেউ যদি মনে করে না আমি এরমভাবে আঁকবো না, আমার সার্কিট যেরমভাবে রয়েছে, সাপোজ আমি আমার ট্রানজিস্টরটাকে এইভাবে আঁকতে চাই, তাহলে এই দিলাম, এই দিলাম, এই দিলাম, এই দিলাম, কি ট্রানজিস্টর চট করে বলতো? এন এন পি, তবেই তো অ্যারোটা এইদিকে যাবে। তাহলে এটা কি ট্রানজিস্টর হবে? এন পি এন ট্রানজিস্টর। পরিষ্কার? কোনটা এমিটার? এমিটার কোনটা? নিঃসারক কোনটা? গুড। যেটা অ্যারো থাকে সেটা সবসময় হয় এমিটার। বোঝা গেল? যেটা অ্যারো আছে সেটা কি? এমিটার। যেটা অ্যারো আছে, যেটা অ্যারো আছে সেটা কি? সবসময়ের জন্য এমিটার। বোঝা গেল কথাটা? তাহলে এমিটারে সবসময় কি থাকবে? অ্যারো থাকবে। এটা ভুল লেখা হয়েছিল। এমিটারে কি থাকবে? অ্যারো। তাহলে এখানে এমিটার কোনটা? এইটা। অবভিয়াসলি এটা কালেক্টর, বেস এটা। পরিষ্কার? ধরো আমাকে এরকম একটা সিম্বল দেওয়া আছে, ভালো করে বুঝবি। সাপোজ আমাকে এরকম একটা সিম্বল দেওয়া আছে, পরিষ্কার? দিয়ে আমি ঠিক এই রকম করে এই করেছি, এই দিকে অ্যারো দেওয়া আছে। প্রথমে আমাকে বলবি কোনটা এমিটার। ভেরি গুড, হ্যাঁ ভেরি গুড, এটা এমিটার। কালেক্টর কোনটা? ভেরি গুড। বেস কোনটা? ভেরি গুড। এবার আমাকে বলতো এটা পিএনপি না এনপিএন? পিএনপি, কারণ প্রথমে এমিটারটাকে দেখবো। তাহলে পি থেকে এনে আসছে, তাহলে এটা কি? পিএনপি। পরিষ্কার? বোঝা গেছে? লিখে ফেলো। আচ্ছা, এখন আমরা দেখব যে একটা ট্রানজিস্টর কিভাবে কাজ করে। ওয়ার্কিং অফ আ ট্রানজিস্টর। ছবিটা আমার সাথে সাথে একটু আঁক। দেখো, প্রথমে ট্রানজিস্টরটাকে বোঝার জন্য আমি ট্রানজিস্টরটাকে বড় করে আঁকছি। কেমন? ট্রানজিস্টরটাকে আমি বড় করে একটু আঁকছি। আচ্ছা, এই ট্রানজিস্টরটার মধ্যে আমি দুটো পোর্শন করব, ইকুয়াল ডিস্টেন্সে দুটো পোর্শন করব। একটা পোর্শন এখানে, একটা পোর্শন এইখানে। আচ্ছা, আমরা এনপিএন ট্রানজিস্টর দিয়ে বুঝবো, তাহলে আমরা ভালো বুঝতে পারবো। তাহলে অবভিয়াসলি এইটা হবে আমার এন, এইটা হবে আমার পি, এইটা হবে আমার এন। আচ্ছা, আমি চাইছি আমার ট্রানজিস্টরটাকে এমনভাবে বানাতে যাতে এইটা হয় এমিটার, এইটা হয় বেস, এইটা হয় কালেক্টর। তাহলে আমি নিচে ছোট্ট করে লিখে দেব, এইটা হবে আমার এমিটার, এইটা হবে বেস, এইটা হবে কালেক্টর। এইটুকু বোঝা গেছে? আচ্ছা, এন মানে এখানে আমার মেজরিটি ক্যারিয়ার হচ্ছে ইলেকট্রন। তাহলে আমি এখানে মাইনাস দিয়ে গোল করে দিচ্ছি, মাইনাস দিয়ে গোল করে দিচ্ছি, মাইনাস দিয়ে গোল করে দিচ্ছি। আমার সাথে সাথে ঝমঝম করে নাও, আমি অনেকগুলো মাইনাস দিয়ে গোল করে দিচ্ছি। কেমন? আচ্ছা, যথারীতি এই পাশেও আমার মেজরিটি ক্যারিয়ার হচ্ছে ইলেকট্রন, তার মানে আমার সংখ্যাগুরু হচ্ছে ইলেকট্রন। তাহলে আমি এখানেও কি করলাম? একইভাবে কিছু মাইনাস দিয়ে গোল করে দিচ্ছি। পি টাইপে আমার মেজরিটি হচ্ছে হোল, তাহলে এখানে আমি প্লাস দিয়ে গোল করে দিচ্ছি। সংখ্যাগুরু আমার হোল, তাহলে আমি কি করছি? আমি প্লাস দিয়ে মেজরিটি ক্যারিয়ারগুলোকে বোঝানোর চেষ্টা করছি। দেখো, এইটুকু অবধি আশা করি আমাদের কোনো সমস্যা নেই। আচ্ছা, এর মাইনরিটি ক্যারিয়ারকে, এর মাইনরিটি ক্যারিয়ার হচ্ছে হোলস। তাহলে আমি কি করলাম? কিছু বিক্ষিপ্ত ছোট ছোট
গোল দিয়ে বুঝিয়ে দিলাম এর মাইনরিটি কেরিয়ার হোল। এরও মাইনরিটি কেরিয়ার হোল, তাহলে একইভাবে ছোট ছোট কিছু বিক্ষিপ্ত হোল দিয়ে বুঝিয়ে দিলাম এর মাইনরিটি কেরিয়ার হোল। এর মাইনরিটি কেরিয়ার ইলেকট্রন, তাহলে কি করলাম, কিছু জায়গায় ছোট ছোট মাইনাস দিয়ে বুঝিয়ে দিলাম যে এর মাইনরিটি কেরিয়ার হচ্ছে ইলেকট্রন। এখন কি হচ্ছে, আমরা একটু আগেই দেখেছি যে এখানে একটা ডিপ্লিশন রিজিয়ন রয়েছে, এখানে একটা ডিপ্লিশন রিজিয়ন রয়েছে, এবং আমরা এটাও বুঝেছি যে এর ডিপ্লিশন রিজিয়নটা যা থিকনেস হয় এর ডিপ্লিশন রিজিয়নটারও সেম থিক, মানে এটা যতটা চওড়া হয় এটাও ততটা চওড়া হয়। আমরা একটু আগেই সেটাকে কিন্তু করে দেখেছি। আচ্ছা, কিন্তু এখন আমরা একটা অদ্ভুত জিনিস করব। দেখো এই জাংশনটা হচ্ছে এমিটার বেস জাংশন, তাই না? আমরা জানি যে এই জাংশনটাকে আমরা কি বলি, এটাকে বলি এমিটার বেস জাংশন, ঠিক আছে? কিন্তু আমরা এত বড় বড় করে তো লিখে পারবো না, এটাকে শর্টে লিখব ইবি জাংশন। জাংশনকে জেড এন দিয়ে দুটো দাগ, বোঝা গেল? তাহলে এইটা কি জাংশন হবে, কালেক্টর বেস জাংশন। তাহলে এটাকে কি বলবো, সিবি জে এন দিয়ে দুটো দাগ, কালেক্টর বেস জাংশন। আচ্ছা, দেখ কি করব, যে এমিটার বেস জাংশনকে ফরওয়ার্ড বায়াস করব, কালেক্টর বেস জাংশনকে রিভার্স বায়াস করব। কি বললাম, এমিটার বেস জাংশনকে কি করব, ফরওয়ার্ড বায়াস, কালেক্টর বেস জাংশনকে কি করব, রিভার্স বায়াস। তাহলে আমি অ্যারো দিয়ে লিখে নিচ্ছি যে এইটাকে আমি কি করছি, ফরওয়ার্ড বায়াস করছি। কেমন? তাহলে এটাকে কি করছি, এটাকে আমি ফরওয়ার্ড বায়াস করছি। ফরওয়ার্ড বায়াসকে বাংলায় বলে সম্মুখ বায়াস, সম্মুখ বায়াস, ঠিক আছে? বানান ভুলটা মার্জনা করো। আর এটাকে আমি কি করব, এটাকে আমি করব রিভার্স বায়াস। কি করব, রিভার্স বায়াস, বা এটাকে আমি কি বলবো, বিপরীত বায়াস, ঠিক আছে? বিপরীত বায়াস। আচ্ছা, যদি এটাকে ফরওয়ার্ড বায়াস করি তাহলে কি হবে, নিশ্চয়ই ফরওয়ার্ড বায়াস করা মানে এর এন এর সাথে আমি এন লাগাবো, কারণ আমরা কি জানি যে ফরওয়ার্ড বায়াস বা রিভার্স বায়াসের নিয়ম কি, ফরওয়ার্ড বায়াসের নিয়ম হচ্ছে এন এর সাথে এন লাগানো, পি এর সাথে পি লাগানো, তাই না? আর রিভার্স বায়াসের নিয়ম কি, যে এন এর সাথে পি লাগানো বা পি এর সাথে এন লাগানো, একই ব্যাপার। এখন আমার এখানে এন আছে, তাহলে আমি এন এর সাথে কি লাগাবো, নিশ্চয়ই এন কে লাগাবো। তাহলে প্রথম জিনিস হচ্ছে আমি এইখান থেকে একটা সোজা দাগ এদিকে টেনে আনলাম, এনে এটাকে আমি মাইনাস লিখলাম, পরে এটাকে নিয়ে আরো আলোচনা করছি। এইটুকু বুঝলাম যে এন এর সাথে আমি কি লাগিয়েছি, এন লাগিয়েছি। আচ্ছা, তাহলে এটাকে আমি ফরওয়ার্ড বায়াস করছি, তার মানে এখানে এন এর সাথে এন লাগিয়েছি। এটাকে আমি কি বায়াস করছি, রিভার্স বায়াস। তাহলে এই জাংশনটাকে রিভার্স বায়াস করছি। আচ্ছা, আগে এই জাংশনটাকে শেষ করি। তাহলে একে যদি ফরওয়ার্ড বায়াস করি তাহলে এটা এন, এটা পি, তো তাহলে এটাই কি দেব, নিশ্চয়ই পি দেব। তাহলে এখানটায় আমি কি করব, এখানটায় একটা দাগ দিয়ে এখানে আমি একটা প্লাস লিখব, তার মানে বোঝাতে চাইলাম কি দিয়েছি, এখানে পি দিয়েছি। আচ্ছা, ভালো কথা। কিন্তু এটাকে আমি কি করতে চাইছি, এটাকে আমি রিভার্স বায়াস করতে চাইছি। ভালো করে বুঝবি, যদি এটাকে আমি রিভার্স বায়াস করতে চাই তার মানে এখানে পি দেবো না এন দেবো, পি দেবো। তার মানে এখান থেকে একটা সোজা দাগ টেনে আমি প্লাস লিখলাম, বোঝাতে চাইলাম কি যে এখানে আমি পি দিয়েছি। একই সাথে এর করেসপন্ডিং এখানে আমি তাহলে রিভার্স বায়াস করতে গেলে এতে নিশ্চয়ই মাইনাস দেব, তার মানে এখানে এন লিখব। দেখো এইটুকু আগে বোঝা গেছে কিনা। তার মানে কি, এই জাংশনটা ফরওয়ার্ড বায়াস করতে চাইছি, এই জাংশনটা রিভার্স বায়াস করতে চাইছি। কিন্তু একটা জিনিস খটকা লাগছে না, যে বেসে প্লাস টার্মিনালও লাগাবো, বেসে মাইনাস টার্মিনালও লাগাবো, কিরকম একটা অদ্ভুত টাইপের লাগছে। ভালো করে কনসেপ্ট ক্লিয়ার করো, যে বেসে আমি প্লাস টার্মিনালও লাগাবো, মাইনাস টার্মিনাল লাগাবো, এটা কেমন করে হয়, অবাক না ব্যাপারটা? আচ্ছা, চলো এটাকে আমরা আরেকটু ডিটেলসে বুঝি। আমরা এইটাকে নিয়ে একটু পরে আলোচনা করব, আগে এটা নিয়ে আলোচনা করব যে এটাকে ফরওয়ার্ড বায়াস করেছি, এটাকে রিভার্স বায়াস করেছি। এই অবস্থায়
যখন এটাকে ফরওয়ার্ড বায়াস করেছি তার মানে নিশ্চয়ই এখান থেকে ইলেকট্রনগুলো এদিকে পুশ পাবে। মনে করি আমার ডিপ্লিশন রিজিয়ন এতটা হয়তো চওড়া ছিল, তাহলে দুটোতেই অতটা করে চওড়া ছিল। তো আমি বোঝার সুবিধার জন্য কি করছি, যে এখান থেকে একটা দাগ দিয়ে ডিপ্লিশন রিজিয়ন বোঝাচ্ছি। মনে করো আমি এরকম একটা দাগ এখান থেকে টেনে নিচ্ছি, এই দাগটা টেনে বোঝাচ্ছি যে সাপোজ এইটা ছিল আমার ডিপ্লিশন রিজিয়ন। তাহলে এখানে ডিপ্লিশন রিজিয়ন যতটা চওড়া হবে এখানেও তো ডিপ্লিশন রিজিয়ন ঠিক ততটাই চওড়া হওয়ার কথা, তাই নয় কি? যে দুটো জায়গাতেই তো ডিপ্লিশন রিজিয়ন আমার সমান চওড়া হওয়ার কথা, তাই তো? বায়াসিং করার আগে কিন্তু আমি কি করলাম, আঁকিস না, কি করলাম, আমি এটাকে বায়াসিং করলাম। যেই বায়াসিং করব তাহলে এখান থেকে বাকি ইলেকট্রনগুলো ওইদিকে যাওয়ার জন্য পুশ পাবে। তাহলে বাকি ইলেকট্রনগুলো যদি ওইদিকে যাওয়ার জন্য পুশ পায় আর এখানে প্লাসগুলো যদি এদিকে আসার জন্য পুশ পায়, তাহলে ডিপ্লিশন রিজিয়ন কি ছোট হয়ে আসবে না? চওড়া কেন হবে? ছোট হয়ে আসবে। বিপরীত ঠেলাতে পারছে না, নেগেটিভ চার্জটা ইলেকট্রনগুলোকে ওইদিকে ঠেলে দেবে, ওরা তো মেজরিটি ক্যারিয়ার। পজিটিভ মানে হোলগুলো নিশ্চয়ই এইদিকে ঠেলে আসবে, তার মানে কি ডিপ্লিশন রিজিয়নটা তো ছোট হয়ে আসবে, তার কারণ ইলেকট্রনগুলো ভেদ করে বেরিয়ে যাওয়ার ক্ষমতা রাখবে। আমার কথা বোঝা গেল? সেই জন্যই তো ওটাকে আমি ফরওয়ার্ড বায়াস বলি, তার জন্যই তো ইলেকট্রনগুলো এখান থেকে বেশি ভেদ করে এদিকে আসতে পারে। আমার কথা বোঝা? হ্যাঁ বল। আসছি, আমার যখন এখানে সোর্স লাগানো আছে, সোর্স লাগানো মানে কি, এটা তো একটা কন্টিনিউয়াস সাপ্লাই। সোর্স মানে কি? সোর্স মানে এখান থেকে ইলেকট্রন আমি কন্টিনিউয়াসলি বার করব। তাহলে এখান থেকে যদি ইলেকট্রন কন্টিনিউয়াসলি বার করে মানে আমি এখানে এমন একটা বিভব দেবো যাতে এখান থেকে ইলেকট্রন বারবার ওদিকে যেতে চায়। এখান থেকে যদি এই ইলেকট্রনটা যায় তাহলে এখান জায়গাটা কে পূরণ করবে? নিশ্চয়ই সোর্স থেকে একটা ইলেকট্রন আসবে। তার মানে কি আমি ওকে এমন ঠেলা দিচ্ছি যাতে এই ইলেকট্রনটা এদিকে বেরিয়ে যেতে পারে। আমার কথা বোঝা গেল? তার মানে আমি ওকে একটা বায়াস দিলাম, ফরওয়ার্ড বায়াস দিলাম, ইলেকট্রনটা এখান থেকে এদিকে যেতে চাইবে, তাহলে ডিপ্লিশন রিজিয়ন ছোট হয়ে যাবে। তাহলে কি দেখতে পাচ্ছি, যে যেটাই আমি ফরওয়ার্ড বায়াস দিয়েছি সেটাতে ডিপ্লিশন রিজিয়ন কি হয়েছে? ছোট হয়ে গেছে। আগে দেখো এইটুকু বুঝতে পারলে কিনা, পরিষ্কার? তাহলে ডিপ্লিশন রিজিয়ন ছোট হয়ে সাপোজ অল্প হয়ে গেছে, বোঝা গেল কথাটা? তাহলে আগের থেকে ডিপ্লিশন রিজিয়নটা কমে একটুখানি হয়ে গেছে, পরিষ্কার হলো? এটাতে দিয়েছি রিভার্স বায়াস, এটাতে রিভার্স বায়াস দিয়েছি মানে নিশ্চয়ই এই ইলেকট্রনগুলো উল্টো দিকে টান পাবে, তার মানে নিশ্চয়ই এই হোলগুলো উল্টো দিকে টান পাবে। তাহলে যদি ইলেকট্রন আর হোলগুলো উল্টো দিকে টান পায় তাহলে এই দিকটা ভেদ করার প্রবণতা বাড়বে না, তার মানে এখানে আরও যাতে না যেতে পারে সেই সম্ভাবনা বাড়বে। তার মানে কি এখানে ডিপ্লিশন রিজিয়নটা কি হবে? চওড়া হবে না মোটা পাতলা হবে? চওড়া হবে, বোঝা গেল? বিপরীতমুখী বায়াস দিয়েছি, প্লাসগুলো নিশ্চয়ই ইলেকট্রনটাকে টানবে, এই মাইনাসটা নিশ্চয়ই প্লাসটাকে টানবে। তাহলে দুজনে যদি টানে তাহলে ওদের মধ্যে ভেদ করার সম্ভাবনা কমবে, তাহলে কি হবে? ডিপ্লিশন রিজিয়নটা চওড়া হবে। তাহলে সেই ক্ষেত্রে তাহলে কালেক্টর বেস জাংশনে ডিপ্লিশন রিজিয়ন কি হলো? ডিপ্লিশন রিজিয়নটা চওড়া হলো, আগের থেকে চওড়া হলো। বোঝা গেল কথাটা? একটু পরে ড্র কর, আগে একটু বোঝ। এটুকু বোঝা গেল? আর ড্র করতে হবে না, একটুখানি বোঝ, ঠিক আছে? তাহলে দুটো জিনিস বুঝলাম। তাহলে কি হলো, যেই আমি বায়াস দিলাম তাহলে বায়াস দেওয়ার সঙ্গে সঙ্গে আমার এমিটার বেস জাংশন পাতলা হয়ে গেল, কালেক্টর বেস জাংশন মোটা হয়ে গেল, পরিষ্কার? আচ্ছা, এবার গল্পের দ্বিতীয় ফেজে আসি। কিরকম? যে আমি তো ইলেকট্রনটাকে ঠেলা দিচ্ছি, ঠেলা দেয় মানে কি আমি এখানে পোটেনশিয়াল দিচ্ছি, যেই পোটেনশিয়াল দিচ্ছি তার মানে অত দিকে ঠেলা পেলো। পোটেনশিয়াল দেওয়া মানে কি? অত দিকে ঠেলা পেলো। এ তো একটা অবজেক্ট রে বাবা, এ তো একটা মাস আছে, তার মোমেন্টাম আছে। নিউটনসের ল বলে যদি কোনো একটা বডি কোনো মোমেন্টাম গেইন করে দুম করে তাকে থামানো যায় না। এবং আমি একটু আগে আলোচনা করেছি যে এই বেস জাংশনটা খুব ছোট হয়, তার মানে এরকম তো হতেই পারে যে ইলেকট্রনটা যখন একটা দুম করে ঠেলা খেয়ে বেরোলো, বেস জাংশনটা হয়তো এতটাই পাতলা যে কিছু ইলেকট্রন ওর মধ্যে ঢুকে গেল, কারণ থামতে পারলো না। হতে পারে না? এটা হতে পারে তো। তার মানে এই ব্যাপারটাকে এইভাবে ভাব, যে মনে কর যেটা আমি প্লাস লিখেছি মাইনাস লিখেছি, তার মানে ওখানটাতে আমি এই রকম একটা টার্মিনাল লাগাচ্ছি। এটা কি? নেগেটিভ টার্মিনাল। তার মানে যদি প্লাস হতে হয় তাহলে এই প্লাসটা বেসের সাথে কানেক্ট হবে, তার মানে আমি এইটাকে এইভাবে আমি জুড়ে দিচ্ছি।
আগে দেখো এইটুকু বোঝা গেল কিনা, ওইটা নিয়ে আমি পরে আসছি মাইনাসটা নিয়ে, কিন্তু এইটুকু বুঝতে পারলাম তো যে বেসের সাথে আমি এই প্লাসটাকে জুড়ে দিয়েছি। যেহেতু এটা বেসে দিচ্ছি আর এমিটারে দিচ্ছি, তাহলে আমি এখানে ভিই লিখছি সাপোজ, কারণ আমি এমিটারে দিচ্ছি, এটা ভিই ভিবি যেটাই লেখো আলটিমেটলি ভিই লিখছি যেহেতু আমি এমিটারে সাপ্লাই করছি। আচ্ছা কি হলো একটা ঘটনা দেখো, সাপোজ আমার এখান থেকে 100টা ইলেকট্রন এই দিকে ঠেলা খেয়েছে, পরিষ্কার। যখন 100টা ইলেকট্রন ঠেলা খাবে এদের মোমেন্টাম এতটাই বেশি থাকবে যে 95টা ইলেকট্রন এটার মধ্যে ঢুকে যাবে, কারণ মোমেন্টাম তো থামাতে পারবে না, ও এইদিকে ঠেলা খেয়েছে, 95টা ইলেকট্রন এইদিকে ঢুকে গেল। যেই 95টা ইলেকট্রন এইদিকে ঢুকে যাবে, এখানে প্লাস না মাইনাস? প্লাস। তাহলে এ কি চাইবে ইলেকট্রনগুলো আসুক না, এ চাইবে কি ইলেকট্রনগুলো তার দিকে চলে যাক। তাহলে যদি কোনোভাবে একটা ইলেকট্রন এখানে ঢুকে পড়ে তাহলে ও কি করবে, ওটাকে টেনে নেবে। আবার ভালো করে বোঝো, এখানে একটা প্লাস টার্মিনাল আছে, তার মানে কি যে 100টা ইলেকট্রন ঢুকছে, 95টা ইলেকট্রন সাপোজ বেস যেহেতু খুব পাতলা কালেক্টরের মধ্যে ঢুকে গেল। যেই 95টা ইলেকট্রন ঢুকে গেল এখানে তো প্লাস রয়েছে, তার মানে কি ও চাইবে আয় আমার কাছে চলে আয়, ও বলবে চল আমার কাছে ঢুকে পড়। তার মানে এই প্লাসগুলো ইলেকট্রনগুলোকে কি করবে, টেনে নেবে। আচ্ছা প্লাসগুলো ইলেকট্রনগুলোকে টেনে নিয়ে ইলেকট্রনগুলো প্লাস দিয়ে বেরিয়ে যাবে। আচ্ছা এইটুকু বুঝলাম। বাকি পাঁচটার কি হবে? বাকি পাঁচটার কি হবে? তাহলে বাকি পাঁচটা নিশ্চয়ই বেসের মধ্যে দিয়ে ফ্লো করে কোথাও একটা যাবে, কোথায় যাবে সেটা আমরা এখনো জানি না, কিন্তু যাবে, পরিষ্কার। এবার একটা জিনিস একটু খেয়াল করি, তাহলে প্লাস মানে কি, এখানে আমি পজিটিভ টার্মিনাল দিয়েছি, তার মানে এই দিকটায় প্লাস এই দিকটায় মাইনাস, পজিটিভ টার্মিনাল তো, তার মানে যেহেতু সিতে দিচ্ছি তাহলে এটাকে লিখতে পারি ভিসিসি, সিতে দিচ্ছি লিখলাম ভিসিসি। আমি কি করলাম যে এই মাইনাসটাকে এই প্লাসটার সাথে জুড়ে দিলাম, আমি ইচ্ছা করে করলাম এটা। স্যার এটা তো লজিক হচ্ছে না, ঠিক আছে দেখছি কি হচ্ছে। আমি কি করলাম, এইটার সাথে জুড়ে দিলাম, তাহলে তোর একটা কনফিউশনের জায়গা ক্রিয়েট হলো যে কি স্যার এর যেটা প্লাস সেটা তো এর মাইনাস হচ্ছে, তাহলে এখানে টার্মিনালটা কি হবে? ভালো করে বুঝবি কনফিউশনটা কি ক্রিয়েট হলো। স্যার এইটুকু বুঝেছি যে এটা ফরওয়ার্ড বায়াস করেছি, এইটুকু বুঝেছি এটা রিভার্স বায়াস করেছি, তার মানে এখানে এইদিকে প্লাস হবে এইদিকে মাইনাস হবে, যথারীতি মাইনাসটা বিয়ে আসার কথা, আমার কোনো অসুবিধা নেই, যা ভেবেছি সেই হিসেবে হচ্ছে। আবার স্যার তুমি এটা বললে যে এখানে মাইনাস দিতে হবে এখানে প্লাস দিতে হবে, তার মানে যথারীতি এটাই মাইনাস দিলে এই প্লাসটাও বিতে জুড়ছে, তাহলে বি অ্যাকচুয়ালি কি, বি কি অ্যাকচুয়ালি প্লাস না বি কি অ্যাকচুয়ালি মাইনাস, বি কি? বোঝা যাচ্ছে কনফিউশনটা কোথায় তৈরি হচ্ছে? চলো এটাকে নিয়ে একটু ভাবা যাক। যদি এখান থেকে আমি 100টা ইলেকট্রন ছাড়ি, তার মানে 100টা ইলেকট্রন তো আমার এদিকে যাচ্ছে, তার মানে 100টা ইলেকট্রনের ইকুয়াল অ্যামাউন্টের কারেন্ট নিশ্চয়ই এই দিক থেকে বাইরের দিকে আসছে। ভালো করে কনসেপ্ট ক্লিয়ার করতে হবে। তার মানে এখান থেকে নিশ্চয়ই 100টা ইলেকট্রনের ইকুয়াল কারেন্ট এই দিকে যাচ্ছে, তার মানে এইখানেও নিশ্চয়ই 100টা ইলেকট্রনের ইকুয়াল কারেন্ট যাচ্ছে এইদিকে। আগে দেখো এটা পরিষ্কার কিনা, পরিষ্কার। এখান থেকে 95টা ইলেকট্রন এদিকে আসছে, তার মানে 95টা ইলেকট্রনের ইকুয়াল কারেন্ট নিশ্চয়ই এখান থেকে এইদিকে ঢুকছে, কারণ 95টা ইলেকট্রন এইদিকে বেরোচ্ছে, তাহলে কারেন্ট এইদিকে ঢুকছে, তার মানে নিশ্চয়ই এইদিকে 95টা ইলেকট্রনের ইকুয়াল কারেন্ট ঢুকছে, কালেক্টর দিয়ে ঢুকছে তাই নাম লিখছি আইসি, অসুবিধা নেই। তার মানে নিশ্চয়ই এখান থেকেও 95টার ইকুয়াল যাচ্ছে, তার মানে এখান থেকেও 95টার ইকুয়াল যাচ্ছে। এইটা কতটার ইকুয়াল? 100টা। এইটা কতটার ইকুয়াল? বাকি পাঁচটা কোন দিকে যাবে? উপর দিকে। আচ্ছা বাকি পাঁচটা যদি উপর দিকে যায় তার মানে নিশ্চয়ই এইটা হবে আইবি, তার মানে নিশ্চয়ই এটা কি হবে আইবি, তার মানে 5টা ইলেকট্রন এখান থেকে নিশ্চয়ই এই দিকে যাচ্ছে, 5টা ইলেকট্রন এখান থেকে এই দিকে এলে তবেই তো আইবিটা এদিকে হয়। যদি এটা আমি অন্যরকম ভাবতাম, যদি এটা নেগেটিভ টার্মিনাল ভাবতাম তাহলে লজিকে মিলতো না। তার মানে কন্ডিশন কি স্যাটিসফাইড হলো যে এইটা ফরওয়ার্ড বায়াস এটা রিভার্স বায়াস, কন্ডিশন স্যাটিসফাই হয়েছে, এটাও স্যাটিসফাই হয়েছে, তাহলে এটাই প্লাস এটাই মাইনাস থাকার কথা,
মানে এটাই মাইনাস এটাই প্লাস থাকার কথা, আবার এর হিসেবে এটাই প্লাস এটাই মাইনাস থাকার কথা। কন্ডিশন স্যাটিসফাই হয়েছে, গুড। কন্ডিশনও স্যাটিসফাই হলো, এইদিকে কারেন্টটাও দেখো ঠিক 100টা হলে 95টা ওইদিকে 5টা এইদিকে, সেই হিসেবটাও দেখো এখানে পূর্ণ হয়ে গেল। তাহলে এখান থেকে আমি লিখতে পারি পরিষ্কার দেখ, তার মানে নিশ্চয়ই আইই লিখতে পারি যে আইই, এই পাশটা লিখছি, হ্যাঁ, লিখতে পারি যে আইই ইকুয়ালস টু আইসি প্লাস আইবি। পরিষ্কার? এই প্রিন্সিপালটাই হচ্ছে দ্য ওয়ার্কিং অফ আ ট্রানজিস্টর। একটা ছোট্ট ওভারভিউ দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে তাহলে আমি যদি 100টা ইলেকট্রন ছাড়ি, যেহেতু বেসটা খুব পাতলা, 95টা ইলেকট্রন কালেক্টরে ঢুকবে। যেই 95টা ইলেকট্রন কালেক্টরে ঢুকবে, কালেক্টর যেহেতু পজিটিভে আছে, এই ইলেকট্রনগুলোকেও টেনে নেবে। বাকি যে পড়ে থাকা 5টা ইলেকট্রন থাকলো, সেই ইলেকট্রনটা এখান থেকে এইদিকে ফ্লো করে যাবে। তাতে দেখতে পারবো যে ম্যাক্সিমাম যে কারেন্ট সেটা আইই, সেই কারেন্টটা দুটো ভাগে ভাগ হচ্ছে, একটা আইবি একটা আইসি। তাই আমি লিখতে পারি আই ইকুয়ালস টু আইসি প্লাস আইবি। কনসেপ্ট ক্লিয়ার? কোনো ডাউট আছে? লিখে নে।